already. अबे मच्छर मच्छर सोच के आगे, जुर्म के पीछे। নমস্কার, আমি মলয়। একটা মজাদার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা রহস্য উদ্ঘাটন হবে, সবাই সত্যিটা জানতে পারবে। ভবিষ্যৎ জানার ইচ্ছা আমার আছে আর আপনাদেরও আছে। জ্যোতিষ একটা শাস্ত্র যেটার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ জানতে পারি। কিছু মানুষ এটা বিশ্বাস করেন, আবার কেউ করেন না। কিন্তু সত্যিটা যে কি এটা বলার জন্য আমাদের মাঝখানে আসছেন প্রখ্যাত জ্যোতিষী মিস তানিয়া। প্লিজ ওয়েলকাম। হ্যালো মলয়। হ্যালো, প্লিজ আসুন। শিওর। তানিয়া ম্যাডাম, আমাদের শোতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জ্যোতিষ আমার কাছে একটা বড় রহস্য। প্লিজ আপনি আমাকে বলুন যে আপনি ভবিষ্যৎ কিভাবে বলেন? আমরা সবাই এই ব্রহ্মাণ্ডের একটা অংশ। আমাদের চিন্তায়, আমাদের প্রত্যেকটা ডিসিশনে এই গ্রহের প্রভাব থাকে। আচ্ছা, তাহলে এই গ্রহগুলোর সাথেই আমাদের ভাগ্য জড়িয়ে। একদম। এই গ্রহগুলোর কক্ষপথ যেমন স্থির, আমাদের ভাগ্যও তেমন স্থির। এই গ্রহগুলোকে দেখে আমি যে কোনো লোকের ভাগ্য নির্ধারণ করতে পারি। তাহলে আমার ভাগ্য সুনিশ্চিত, আমি এটা পাল্টাতে পারবো না। শোনার পর একটু ভয় লাগলো। একদম। আমার তো সম্পূর্ণ আমি বিশ্বাস যে আপনার এই বিশ্বাসটা পরীক্ষা করতে চাই। আপনি আপনার কথাটা প্রমাণ করার জন্য কোনো প্রমাণ দিন। যেমন আপনি আমার ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলুন। ঠিক আছে। কিন্তু কিন্তু এমন কিছু কথা যাতে আমাদের সবার জ্যোতিষের উপর বিশ্বাস এসে যায়। ওকে, আপনি আপনার হাতটা দেখান। না, এটা হতে পারে। তানিয়া ম্যাডাম, যেটা হবে সেটা আপনাকে বলতে বলেছিলাম। আপনার ঘাবড়ানো দেখে তো আমি ভয় পাচ্ছি। এমন কি ব্যাপার? আজই আপনার শেষ দিন। তানিয়া ম্যাডাম, তাহলে আজ আমি মরে যাব। হ্যাঁ। কিন্তু কিভাবে? আমি তো একদম ফিট আছি, আমার কোনো অসুখও নেই, আর আমি গাড়িও সেফলি ড্রাইভ করি। তাহলে আমি কিভাবে মরবো? সে আমি জানি না। অদ্ভুত ব্যাপার। আমি মরবো এটা আপনি জানেন, কিন্তু কিভাবে মরবো সেটা জানেন না। আমি তোমার হাতের রেখাটা পড়েছি, লিখিত নি। অবাক ব্যাপার, হাতের রেখাতে অর্ধেক কি করে লেখা? ভবিষ্যৎ দেখাটা কোনো টিভির প্রোগ্রাম দেখার মতন নয়, যাতে সব দেখা যায়। আমি মরবো না। তানিয়া ম্যাডাম, কাল আপনি আর এই সমস্ত লোক কাল আমার সাথে আমার বাড়িতে ব্রেকফাস্ট করবে। স্যার কি হলো কি হয়েছে আপনার? স্যার কি হয়েছে কি হয়েছে স্যার? কি হলো কি কি হলো স্যার? কি হলো স্যার? স্যার কিছু বলুন, কথা বলুন স্যার। স্যার কি হয়েছে?
বিবেক, একদম বিশ্বাস হচ্ছে না যে তুমি এতটা মজা করতে পারো। এখন যদি সত্যি কথাটা আপনার মজা মনে হয় তাহলে কি বলি আর। আরে বাহ, ভেরি নাইস বিবেক। এরকম মনে হচ্ছে পুরো কমফোর্টেবল জোন পেয়ে গেছো। তাহলে ইন্টারভিউ শুরু করা যাক। একদমই। ঠিক আছে, তো আমি আমার ক্যামেরাম্যান আর বাকি সব লোকেদের ডেকে নিচ্ছি। ঠিক Please. আছে। রাগিনী, কি হলো? জানি না বিবেক, কিন্তু কিছু তো গন্ডগোল হয়েছে। গন্ডগোল? এই যে দাদা, কি হয়েছে? হয়তো ওই দিকটা কিছু হয়েছে। এক মিনিট পিছিয়ে যান প্লিজ। ম্যাম, এক মিনিট প্লিজ। কি হয়েছে ওর? কি হয়েছে ওর? দাদা, দাদা, এ তো মারা গেছে। দেখুন, আমি ইন্সপেক্টর বিবেক, সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ, আপনারা একটু পিছিয়ে যান প্লিজ, একটু পিছিয়ে যান। আপনাদের মধ্যে কেউ এই বডিটাকে ছোঁবেন না, আর না এই বিল্ডিং এর বাইরে যাবেন যতক্ষণ না আমি ফিরে আসছি। অলরাইট, গেটটা বন্ধ করে দিন প্লিজ। হ্যালো স্যার, আমি ফিউচার নিউজের অফিস থেকে কথা বলছি। আপনারা তাড়াতাড়ি আসুন স্যার, এখানে একটা খুন হয়েছে স্যার। খুন হয়েছে? আর ইউ শিওর যে ইনি খুন হয়েছেন? আপনি কে? স্যার, ইনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার তানিয়া। ইনি এক্ষুনি বলেছিলেন যে এনার মানে মলয়ের মৃত্যু হতে পারে। তানিয়া দেবী? হ্যাঁ বিবেক, স্যার, এই যে ইনি। হাতের মুঠো বন্ধ দেখছি। মুঠো এরকম বন্ধ কেন? বডি তো একদম ঠান্ডা হয়ে গেছে, একদম বরফের মতো। হ্যাঁ স্যার, এনার মৃত্যু খুব অদ্ভুত ভাবে হয়েছে। এই জন্য স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু ওর মৃত্যু তো এখানেই হয়েছে না, একটু আগেই? হ্যাঁ স্যার। মনে হচ্ছে লাশ যেন কোনো ফ্রিজে রাখা হয়েছিল। স্যার, লাশটা তো এখানেই পড়েছিল, আর মৃত্যু এখানে সবার সামনেই হয়েছে স্যার। বডি তো শক্তও হয়ে গেছে। রাইগার মর্টিস সেট হতে 4 থেকে 5 ঘন্টা তো লাগেই। এত তাড়াতাড়ি শক্ত হলো কি করে বডিটা? চোখও আটকে গেছে, আর চোখ ঘোলাটেও হয়ে গেছে। সচিন, এই বডিতে কিছু গোলমাল আছে। এ কেস ডক্টর সালুখের অবস্থা পাতলা করে দিতে চলেছে। এক কাজ করো, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ডক্টর সালুখেকে এই লাশটা এই অবস্থাতেই দেখা উচিত। স্যার, আরেকটা কথা। কি? উনি হলেন তানিয়া স্যার, একজন অ্যাস্ট্রোলজার। তো মলয় ওনারই ইন্টারভিউ নিচ্ছিলেন। উনি বসেছিলেন আর রেকর্ডিংও চলছিল। ঠিক তার মধ্যেই মলয় তানিয়াকে ওনার হাতটা দেখায়, আর তানিয়া তখন হাত দেখে আর এটা বলে, মলয় তোমার মৃত্যুর সামনে। তারপরেই হঠাৎই সব। ওর মৃত্যুটা লেখাই ছিল। মৃত্যু যখন আসার তখন আসবেই সে, কেউ আটকাতে পারবে না।
তুমি এটা বোঝাতে চাইছো যে যেই তুমি ওই লোকটার হাতটা দেখলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলে যে এই লোকটা মরতে চলেছে এক্ষুনি। ইয়েস স্যার। তানিয়া, তোমায় একটা কথা বলি। আমি আপনার ব্যাপারে কোনো কথা বলবো না। আমরা অনেক বড় বড় জ্যোতিষী আর তান্ত্রিক দেখেছি জীবনে, বুঝলে? জ্যোতিষ বিজ্ঞান কোনো ভণ্ডামি নয়। তো কি জ্যোতিষী বিদ্যা একটা কারেন্টের মতো নাকি? হ্যাঁ, যে হাতে তারের মধ্যে দিয়ে এলো আর ঝটকা লেগে গেল। কে? মানে ওই লোকটার হাতটা দেখা মাত্রই তুমি এই কথাটা বুঝতে পারলে যে ওই লোকটা মরতে চলেছে। হ্যাঁ, তুমি কি অন্তর্যামী নাকি ভগবান? কে তুমি? স্যার এটাও হতে পারে যে কোনো খুনির সঙ্গে জড়িত। আপনি কি বলছেন? মৃত্যু তো ওপরওয়ালার হাতে থাকে, আমরা তো শুধু মাধ্যম মাত্র। আর আমি চাইলেও মৃত্যু আসবে না। তো মলয় কি করে মরলো? আচ্ছা, তুমি নিজের হাত দেখেছো কখনো? তোমার এই উপরওয়ালাকে তোমাকে বলতে পারবে যে আর একটু বাদেই তোমার সাথে কি ঘটতে চলেছে? না। আমি তোমার হাত না দেখেই বলতে পারি যে তোমার সাথে কি ঘটতে চলেছে। কি হবে? এই লেডি অফিসার তোমার ঘাড় ধরে এখানে সবার সামনে থেকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে সিআইডি ভ্যান পর্যন্ত নিয়ে যাবে, আর সেখান থেকে সিআইডি ব্যুরোতে নিয়ে গিয়ে ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে যতক্ষণ না তুমি নিজে বলবে যে মৃত্যুর ভবিষ্যৎবাণী হলো কি করে। আপনি আমাকে অ্যারেস্ট করবেন? অ্যারেস্টও করা হবে আর নিয়েও যাওয়া হবে। এতে আমার কি দোষ? উনি তো আমায় বলেছিলেন যখন উনি সবার সামনে হাত দেখাবেন আমি যেন বলি উনি মারা যেতে চলেছেন। দেখলে, সিআইডির সামনে পড়লে ভবিষ্যৎবাণীও পাল্টে যেতে পারে। আমায় ভবিষ্যৎবাণী করার জন্য বলা হয়েছিল স্যার। মলয় নিজে বলেছিল। আগে তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি স্যার। যদি আমি অপরাধী হতাম তো ওখানে থাকতাম নাকি? মলয় মরতে চলেছিল আর এ ব্যাপারে কোনো চিন্তাই ছিল না ওর। মলয় মরতে কেন চাইছিল? রহস্যটা কোথায় তাহলে? তোলো। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। শুরি দাও। তোলো তোলো। তালা লাগানো? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি? 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 আচ্ছা দাদা, সিকিউরিটি কোথায় গেল? জানি না স্যার। জানা নেই। দরজা কে খুললো? এই দরজাটা, লাশ কোথায় গেল? লাশ কোথায় গেল? লাশ? জানি না স্যার, কোথায় গেল? জানি না। অদ্ভুত। তোমরা এখানেই ছিলে তো? হ্যাঁ স্যার, আমরা তো এখানেই ছিলাম। এখানে থাকলে লাশটা কোথায় গেল? মলয় যে শোটা করছিল সেই শোটা দেখাও। ওকে। একদম আমার সম্পূর্ণ বিশ্বাস। আমি আপনার এই বিশ্বাসটা পরীক্ষা করতে চাই। ওকে। আমি চাই যে যে আপনার এই কথা প্রমাণ করার জন্য কিছু প্রমাণ দিন। আপনি আপনার হাতটা দেখান। এটা হতে পারে না। হতে পারে না? আপনার এই ঘাবড়ে যাওয়া তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আজ আপনার শেষ দিন। এক মিনিট, একটু পজ করো তো। রিওয়াইন্ড করো, একটু প্লে করো।
এ বারবার নিজের ঘড়ির দিকে কেন দেখছে? হ্যাঁ স্যার, আর বারবার ঘেমেও যাচ্ছিল। মনে হচ্ছে মলয় কোনো টেনশনে ছিল। স্যার দেখে মনে হচ্ছে ওর শরীর ভালো নেই। কি ব্যাপার স্যার? এই মলয় নিজের প্রোগ্রামে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটানোতে একেবারে সিদ্ধহস্ত ছিল। তাহলে এটাও একটা চাল নয় তোর? হ্যাঁ, এটা কি প্ল্যান ছিল? না স্যার, এরকম কোনো প্ল্যান ছিল না। মানে এটা মৃত্যু নয়, এটা আত্মহত্যা ছিল। মলয়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল, কি করে? আমি কিছু বলতে পারবো না স্যার। আমি তো শুধু এটা ভাবছি যে ও ছাড়া আমি শো করবো কি করে। মলয় মরতে চলেছে এ কথাটা তানিয়া জানতো আগে থেকে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে যারা কাজ করে মানে মলয়ের কলিগরাও তানিয়ার ব্যাপারে কিছুই জানে না। সবাইকে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, শুধু একটা মেয়ে বাকি স্যার, কে? রাগিনী। ও আমার ইন্টারভিউ নিচ্ছিল। ওকেও জিজ্ঞাসা করে দেখো। ইয়েস স্যার। হ্যাঁ সচিন, কি মলয়ের বডি গায়েব হয়ে গেছে? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এরকম খোলা জায়গা থেকে কেউ লাশ কি করে চুরি করে নিয়ে যাবে? কি করে? সেটা আমি সকলকে জিজ্ঞেস করেছি, কিন্তু সকলের একটাই কথা, কেউ কিচ্ছু দেখেনি। এরা কেন কথাটা বলছে না সেটা তো জানি না, কিন্তু সবটাই একটা প্ল্যান। যদি এই গেটটা খোলা থাকতো তাহলে অ্যাম্বুলেন্স গেট দিয়ে বাইরে চলে যেত, কিন্তু সেটা হয়নি। গেট বন্ধ ছিল, আবার ওখানে সিকিউরিটি গার্ডও ছিল না। আর আমি সিকিউরিটি গার্ডকে খুঁজতেও গেছিলাম। অ্যাম্বুলেন্সের দরজার কাছেও কেউ ছিল না স্যার। একদম ঠিক। এই সিকিউরিটি গার্ডও যুক্ত এই প্ল্যানটাতে। তুমি এখানে গেটের সিকিউরিটিতে ছিলে? হ্যাঁ সাহেব। কোথায় গিয়েছিলে? সাহেব জল নিতে গেছিলাম, খুব গরম তো। জল আনতে গেছিলে 8 ঘন্টা ধরে? সাহেব কাউকে বলবেন না প্লিজ। ওই জবে থেকে মালিক মারা গেছে না, তবে থেকে অফিস কিরকম যেন বন্ধ হয়ে গেছে, সেই জন্য একটু বসেছিলাম ওইদিকে। এই জন্য যাতে মলয়ের বডিটা চুরি করা যায়। চুরি হয়ে গেছে সাহেব। সাহেব আমি এ ব্যাপারে কিছু জানি না, আমি কিচ্ছু জানি না সত্যি। একদম ঠিক সময়তেই ছিলে না তুমি? হ্যাঁ না ম্যাম, একটা ফোন এসেছিল, কথা বলতে বলতে ওদিকে গেছিলাম আর ওখানে গিয়ে বসেছিলাম। ফোন যে করেছিল সে ছেলে ছিল না মেয়ে? স্যার মেয়ে ছিল। মেয়ে ছিল। সে কি বলেছিল? যা যা বলেছিল সেটা বলো। হ্যাঁ, উনি বলেছিলেন মহেশকে ডেকে দাও। মহেশকে ডাকো? মহেশ বলেছিল নাকি সিকিউরিটি গার্ড? ভেবে বলো। সরি স্যার, সিকিউরিটি গার্ড বলেছিল। সিকিউরিটি গার্ড? হ্যাঁ স্যার, বলেছিল মেন গেটে যে সিকিউরিটি গার্ড আছে তাকে ডেকে দাও। স্যার আমার তো মনে হচ্ছে এরা সকলেই জড়িত আছে, কোনো ফোন টোন আসেনি। যে কল করেছিল সে বলেছিল যে সিকিউরিটি গার্ডকে ডাকো। না সচিন, রিসেপশনিস্ট জড়িত নয়। যে ফোন করেছিল সে মহেশের বন্ধু বান্ধব হলে বলতো মহেশকে ডেকে দাও, কিন্তু ফোনের ওপার থেকে বলেছিল যে গেট থেকে সিকিউরিটি গার্ডকে ডেকে দাও। ফোন করেছিল যে মেয়েটা সেই টিভি স্টেশনেরই কেউ। রাগিনীকে ফোনে কেন পাওয়া যাচ্ছে না? দেখুন দাদা, এই আপনাদের এই রিপোর্টার রাগিনী ও এখন কোথায় আছে? কে? রাগিনী? রাগিনী? রাগিনী নামে তো কেউ নেই এখানে। দেখুন, আপনি হয়তো ঠিক করে জানেন না। আপনি প্লিজ আপনাদের রেকর্ড চেক করে দেখুন। রাগিনী রিপোর্টার। আমি লাস্ট 5 বছর ধরে এখানে কাজ করছি, আমি জানবো না তো কে জানবে স্যার? তাহলে ওটা কোন রাগিনী ছিল যার সঙ্গে আমি ইন্টারভিউ রুমে রিহার্সাল করছিলাম? ইন্টারভিউ রুম? হ্যাঁ। সেটা বন্ধ থাকা উচিত। দেখুন, ওই রুমটা খোলা হয়েছিল, আমি ওখানে রাগিনীর সঙ্গে ইন্টারভিউর জন্য রিহার্সাল দিচ্ছিলাম। দেখুন, আপনি একটা কাজ করুন, আপনাদের প্রোগ্রামিং হেড সুধীরকে একটু ডেকে পাঠান তো, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে স্যার। থ্যাঙ্কস।
মিস্টার সুধীর, আপনি জানেন না আমার ইন্টারভিউ এখানে হওয়ার কথা ছিল? আপনার ইন্টারভিউ এখানে? আগে হ্যাঁ। না স্যার, এ ব্যাপারে আমি কিছু ঠিক জানি না। দেখুন, আপনাদের রিপোর্টার রাগিনী আমাকে এখানে ইন্টারভিউর জন্য ডেকে পাঠিয়েছিল। ক্যামেরা এখানে লাগানো ছিল, রাগিনী এখানে বসেছিল, আর আমি ঠিক এখানটায়। আমাদের মধ্যে কথোপকথন শুরু হয়েছিল। তারপর হঠাৎ আমি ঠিক বুঝতে পারছি না, রাগিনী নামের মেয়েটাকে এখানে কেউ চেনেই না, আর ইন্টারভিউর ব্যাপারটাও কেউ জানে না। হ্যাঁ স্যার, রাগিনী নামের কোনো রিপোর্টার নেই, আর না এখানে কোনোদিন কাজ করেছে সে। আমি তো নিজেই খুব অবাক যে এরকম হলো কি করে। কিন্তু এইসব কিছু তো আর এমনি এমনি হয়নি না, এখানে কিছু তো হওয়ার ছিলই। হ্যাঁ স্যার, মলয় এখানে একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। কিন্তু মলয় তো অন্য একটা ইন্টারভিউ নিচ্ছিল, তাহলে এখানে কার ইন্টারভিউ হতো? ওই ইন্টারভিউটা শেষ হওয়ার পর ও দ্বিতীয় ইন্টারভিউটা এখানে নেওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে এই রুমটা যে খালি ছিল এটা রাগিনী খুব ভালো করেই জানতো, আর সেই জন্যই ও এই প্ল্যানটা করেছে। মিস্টার সুধীর, আপনার টিভি স্টেশনের এমন কেউ আছে যে রাগিনীকে এই কথাটা জানিয়েছে? সে কে? কাউকে কোনো সন্দেহ? না স্যার। কেউ তো আছে মিস্টার সুধীর, কেউ তো আছে। কে? মিস্টার সুধীর, ওই লোকটা কোথায় যে এই ঘরের দরজা খুলেছিল? কোথায় ও? ও সব কিছু জানে। কোথায় গেল সে? জানি না স্যার। জানি না মানেটা কি? স্যার এখানেই বসে, হয়তো কোনো কাজে বাইরে গেছে। কমল নাম ওর। কমল? মেনটেন্যান্সের লোকটাকে পেলে বিবেক? না স্যার, কিন্তু ওর নাম কমল। ও এখানেই কোথাও আছে স্যার। হয়তো ও যুক্ত আছে। স্যার, এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়, কিন্তু ওকে দেখে এখানকারই এমপ্লয়ি মনে হচ্ছিল। স্যার, আপনি আমাকে একটু সময় দিন, আমি ওকে খুঁজে বের করবো। রিল্যাক্স রিল্যাক্স বিবেক, টেনশন নিও না। সচিন, তুমি কি একটু দেখো তো, খোঁজো তো ওকে। আসুন আমার সাথে। আসুন স্যার। বিবেক, Yes, sir. তুমি রাগিনীকে কিভাবে জানো? স্যার, অ্যাকচুয়ালি রাগিনী আমাকে ফোন করেছিল একটা ইন্টারভিউর জন্য। গত 2 সপ্তাহ ধরে রিকোয়েস্ট করছিল, তাই আজকে আমি। ও, সবটাই তাহলে প্ল্যানিং। ও, তার মানে স্যার? তার মানে সবার আগে মলয়কে খুন করেছে, তারপর ওর বডিটাকে চুরি করেছে। হ্যাঁ স্যার, হুড়োহুড়ির পর ওকে দেখাই গেল না আর। কিন্তু একটা কথা বুঝতে পারছি না স্যার, ও যদি একজন অপরাধী হয় তাহলে ও আমাকে ইন্টারভিউর জন্য কেন ডেকে পাঠাবে? কেন স্যার? স্যার, এই হলো কমল। এই লোকটা স্যার। কোথায় মেয়েটা? কে ছিল? তাড়াতাড়ি বল, না হলে। কোন মেয়েটা? আমি তো কোনো মেয়েকে চিনি না। বিবেক, স্যার, আজ সকালে একজন মহিলা এসেছিলেন এর সঙ্গে এখানে। হ্যাঁ কে ছিল সে? স্যার, আমি জানি না। তাহলে তুমি ইন্টারভিউ রুম কেন খুললে ওর জন্যে? স্যার, ওই যে মলয় স্যারই তো বললো ম্যাডামকে ইন্টারভিউ রুমে গিয়ে বসাতে। মলয় ডেকেছিল? মলয়ের মৃত্যুর সুযোগ নিয়ে নিজের ভুলটা ওর ঘাড়ে চাপাচ্ছ না তো? না না স্যার। প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, 1 মিনিট স্যার। এই দেখুন স্যার, এই দেখুন, মলয় স্যার নিজেই ওই মেয়েটাকে ওই রুমে বসাতে বলেছিল আর পুরো সেট আপ করার জন্য বলেছিল। এই দেখুন ওনার সিগনেচার। তার মানে হলো মলয় রাগিনীকে চিনতো? এই রাগিনী মলয়কে জানতো কিভাবে? স্যার সেটা তো বলতে পারবো না। গতকাল মলয় স্যার আমাকে রাগিনী ম্যামের সাথে দেখা করিয়েছিল আর বলেছিল যে ম্যাডাম যখন আসবে তখন ইন্টারভিউ রুমে বসিয়ে দিতে। স্যার, হতে পারে মলয়ও রাগিনীর সাথে এই প্ল্যানে রয়েছে। এই মলয় আর রাগিনীর মধ্যে ঠিক কি সম্পর্ক, সবার আগে সেটা জানতে হবে। টিভি চলছে ভিতরে? স্যার, ভেতরে আত্মারা নাচানাচি করছে। দেখি কোন আত্মা রয়েছে। এত জোরে টিভি চলছে, তবুও লোকটা এখানে ঘুমোচ্ছে। কিছু গন্ডগোল আছে, দরজাটা ভাঙতে হবে। ভাঙবে? স্যার,
তোমার যা করার তুমি করো। গুড জব। হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, মাই গড, তুমি কি পাগল হয়ে গেছো না? তুই মারা গেছে? কি সব বলছো তুমি? পুলিশ কেন আসবে? আমার মনে হয় তোমার মাথা টিভিটা বন্ধ করো। খারাপ হয়ে গেছে। স্যার, এই ব্যাপারটা পুলিশ জানতে কি করে? তুমি বলনি তো? বাড়িটা খুব ভালোভাবে চেক করো তো নিখিল। স্যার বসে বসে মনে তো হচ্ছে টিভি দেখতে দেখতেই মারা গেছে। স্যার হতে পারে ওর হার্ট অ্যাটাক করেছে। হতেই পারে। হ্যাঁ নিখিল, স্যার ঘরের ভেতর কেউ নেই। ঘরে কেউ নেই? না স্যার। এই লোকটা এখানে একা থাকতো, কিন্তু কে এই লোকটা? এক মিনিট, এটা কি? এসব কি? মলয়? হ্যাঁ, এই মলয়? হ্যাঁ স্যার। কিন্তু এর লাশ সেখানে কি করে পৌঁছলো? স্যার যারা চুরি করেছিল এখানে রেখে গেছে। আরে কিন্তু চুরি কেন করবে? এই দেখো, গলায় সোনার চেন, ঘড়ি, আর এই আংটিও রয়েছে। সবকিছু একেবারে একই রকম, কিচ্ছু চুরি হয়নি। তার উপরে ওকে নকল চুল, দাড়ি আর গোফ লাগিয়েছে। হ্যাঁ স্যার। লকটাও তো একদম ঠিকঠাকই আছে। দরজা ভাঙারও তো কোনো চিহ্ন দেখছি না। এমনটা নয় তো যে মলয়ের লাশ এখানে রেখেছে তার কাছে বাড়ির চাবি রয়েছে, চাবি দিয়ে দরজা খুলেছে, লাশ এখানে রেখেছে আর চুপচাপ চলে গেছে। কিন্তু একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না, খুনি এখানে মলয়ের লাশ রাখার জন্য এসেছিল নাকি? কিন্তু কেন? আর সেই লোকটাই বা কে? তার রাগিনী তো এখানে থাকে না। এখানে নেই? গেছে কোথায়? ও তো নিজের বাড়িতে গেছে। কিন্তু রাগিনী তো এখানেই থাকে, তাই না? স্যার এমনিতে ও নাসিকে থাকে, এখানে আমি ওকে ভাড়ায় থাকতে দিয়েছি। ও, আর কখন গেছে ও এখান থেকে? আজকে সকালে এই 12টা নাগাদ গেছে। বেলা 12টার আশেপাশে। মলয় খুন হলো সকাল 10টার সময়, আর ঠিক তার 2 ঘন্টা বাদে 12টার সময় এখান থেকে পালিয়ে গেল। কি ও খুনের সাথে জড়িত? এ কোথায় ফাঁসিয়ে দিল আমায়? আচ্ছা, রাগিনীর বাড়ির লোকেদের নাম্বার আছে তো তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার আছে, আমি এক্ষুনি দিচ্ছি আপনাদের। এদেরকে ফোন করে একবার খোঁজ নাও যে রাগিনী ওখানে পৌঁছেছে কিনা। ইয়েস স্যার, থ্যাংক ইউ। রাগিনী কি কাজ করতো? স্যার ও এসি রিসার্চ ল্যাবে রিসার্চ করে। এসি রিসার্চ ল্যাব ফ্রিজের ঠান্ডা রাখার ক্ষমতাকে আরো জোরদার করার একটা কোম্পানি। স্যার, রাগিনী আবার মিথ্যে বলে গেছে, ও ওর বাড়িতে যাইনি। এটাই ভাবছিলাম আমি। এখন আমি যদি বলি তাহলে বলবে বলছে। হ্যাঁ সালুকে, তুমি তো নিশ্চয়ই বলবে, চুপ করে তো থাকার লোক তুমি নও। দেখো, বেশিক্ষণ একটা কথা পেটে লুকিয়ে রেখেও না, পেটে ব্যথা হবে, তাড়াতাড়ি বলো। ব্যথাটা আমার পেটে হবে না, তোমার পেটে ব্যথা হবে যখন বলে দেব। পেট ব্যথার ওষুধ আমার কাছে আছে, তুমি তাড়াতাড়ি বলে দাও। এই লোকটির মৃত্যু 2 ঘন্টা আগে হয়েছে। দেখেছো,
আমি জানতাম। যখন আমি বাড়ির থেকে বেরোলাম না, তখন একটা কাক আমার মাথার উপর দিয়ে হাসতে হাসতে উড়ে যাচ্ছিল। তখনই আমি বুঝতে পারছি আজকের দিনটা আমার খুব বাজে যাবে। আরে ভাই দেখো সালুকে 2 ঘন্টা আগে মারা গেছে। হ্যাঁ এই লোকটার মৃত্যু টেলিভিশন স্টেশনে হয়েছে, সেটাও সবার সামনে বেলা 10টার সময়, এখন থেকে 8 ঘন্টা আগে। দেখো বস, যখন ফরেনসিক সায়েন্স বলে দিয়েছে যে এই লোকটির মৃত্যু 2 ঘন্টা আগে হয়েছে, তার মানে হলো এর মৃত্যু 2 ঘন্টা আগেই হয়েছে। দেখো সালুকে, এটা কিভাবে সম্ভব? এই লোকটার লাশটাকে চেক করা হয়েছে টেলিভিশন স্টেশনে, আর সেটাও করেছে দয়া। তখন ওর শরীর ছিল বরফের মতো ঠান্ডা। আচ্ছা, একটা কথা বলো, এর শরীর থেকে কিছু তুমি পেয়েছো? না, কিছু তো পাইনি। দেখো সালুকে, এই লোকটা ছাড়া টেলিভিশন স্টেশনে আর কারোর কিচ্ছু হয়নি। এমনকি ওর সামনে যে জ্যোতিষী বসেছিল তানিয়া, ওরও কিছু হয়নি। না সালুকে, এর শরীরে নিশ্চয়ই কিছু ছিল। আমি তো বলছি কিছু নিশ্চয়ই আছে, যেটা তোমার পাওয়া উচিত ছিল, যার কারণে ওর শরীরটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, একেবারে বরফের মতো। তুমি বলো সালুকে আমাকে, আমাদের ইনভেস্টিগেশনের হিসেবে ওর মৃত্যু সকাল 10টার সময় হয়েছে, মানে এখন থেকে 8 ঘন্টা আগে। আর তুমি বলছো এর মৃত্যু হয়েছে 2 ঘন্টা আগে। তাহলে কি এই লোকটা 8 ঘন্টা আগে মারা গেছে, আবার বেঁচে গিয়ে 2 ঘন্টা আগে মারা যায়? এমনিতে শরীর ঠান্ডা হয়ে গেলে মানুষের হার্টবিটটাও তো কমে যায়। এতটা কম হয়? দেখে মৃত মনে হয়। থিওরি অনুযায়ী তো হ্যাঁ। আর একটা কথা, কি? এই দেখো এখানে এর গলার ওপর এই যে দুটো চিহ্ন আছে, এটা ইনজেকশনের চিহ্ন। এই লোকটিকে এখান দিয়ে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে, আর ওই বিষের কারণেই এই লোকটির মৃত্যু হয়েছে। এই লোকটা বিষের মৃত্যু? একে ইঞ্জেকশন দেওয়া হয়? বিষের ইঞ্জেকশন? কে? তাহলে কে একে বিষের ইঞ্জেকশন দিয়েছে? কে দিয়েছে? আমরা রাগিনীর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। সিআইডি রাগিনীর পেছনে পড়ে আছে কেন? যেখানে যেখানে অপরাধ, ঠিক সেখানেই সিআইডি। হয়তো রাগিনী নিজেই একজন খুনি। খুন? না না, তা হতেই পারে না। ও কবে থেকে আসছে না কাজে? কাজে আসেনি? আরে স্যার, ও তো আজকেও কাজে এসেছে। এসেছে? কোথায় ও? নিজের ল্যাবেতে। কোথায় ওর ল্যাব? চলুন আমি আপনাকে দেখাচ্ছি। চলুন। রাগিনীর ল্যাবের দরজাটা স্যার সবসময় বন্ধই থাকে। দরজা খোলাতে হবে দরকার হলে। রাগিনী, রাগিনী দরজা খোলো। রাগিনী। স্যার, রাগিনী তো দরজা খুলছে না, জানি না। চাবি আছে তো তোমার কাছে? হ্যাঁ স্যার। খোলো। রুমটা এত ঠান্ডা কেন? স্যার, রাগিনী এমন একটা কেমিক্যাল বানিয়েছে যাতে ফ্রিজের ঠান্ডা করার ক্যাপাসিটি বেড়ে যায়। ঠিক আছে, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। ওকে স্যার। রাগিনী, রাগিনী। ও মাই গড। রাগিনী? স্যার, স্যার এর বডি তো পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম একদম বরফের মতো। স্যার, ও তো মারা গেছে। মনে হয় ঠান্ডায় মারা গেছে। সব জিনিস দেখছি ঠিকঠাকই রাখা আছে। ল্যাবের ভেতরেও কেউ নেই, কোনো ধস্তাধস্তির চিহ্নও নেই। তবে কি রাগিনী ভয় পেয়ে আত্মহত্যা করে বসলো নাকি? স্যার, মলয়ের ফোন রেকর্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মলয়ের মৃত্যুর কয়েকদিন আগে থেকে রাগিনী আর মলয়ের মধ্যে অনেক কথাবার্তা চলছিল। আচ্ছা সালুকে, এই রাগিনীর ল্যাবে যে কেমিক্যালটা আমরা পেয়েছি সেটার ব্যাপারে তুমি কি জানতে পেরেছো? বস, এই কেমিক্যালটাকে যদি ঘরের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই রুমের মধ্যে বরফ জমে যাবে। আচ্ছা, আর যদি এই কেমিক্যালটা কারো মানুষের শরীরে ইনজেক্ট করা হয় তাহলে?
সারা শরীরে বরফ জমে যাবে আর কি। মলয়ের বডিতেও তো বরফ জমেছিল, কিন্তু কিছুক্ষণ পরে তো আবার বেঁচেও উঠেছিল। এ দেখো দা, এই সিরিঞ্জের মধ্যে এমন ওষুধ আছে যে শরীরের মধ্যে যদি বরফ জমেও যায় তবু এই ওষুধের কারণে ওর শরীরে হার্টবিট চলতেই থাকবে। ও, তার মানে হলো মানুষের শরীরের বরফটা যখন গলে যায় আর ওনার বডি টেম্পারেচার যখন নর্মাল হয়ে যায় তাহলে লোকটা আবার বেঁচে ওঠে। হ্যাঁ বস। তাহলে ব্যাপারটা পরিষ্কার যে রাগিনী আর মলয় দুজনে মিলে এই কেমিক্যালের পাবলিসিটি করার প্ল্যান তৈরি করে। মলয় যখন মাটিতে পড়েছিল তখন ওকে এই কেমিক্যাল ইনজেক্ট করা হয় যাতে ওর হার্টটা কাজ করতে থাকে। রাগিনী প্রথম থেকেই ছদ্মবেশ ধরার জন্য পোশাক, নকল গোঁফ আর উইগের ব্যবস্থা করে রেখেছিল, যেগুলো নিজে সুযোগ পাওয়া মাত্র অ্যাম্বুলেন্সের মধ্যে লুকিয়ে রেখেছিল। মলয়কে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে যেতেই জ্ঞান ফিরে আসে, আর যখনই অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয় ও ওঠে আর ও ছদ্মবেশ ধারণ করে। প্ল্যান একদম ঠিকঠাক চলছিল, আর প্ল্যান অনুযায়ী ও বাড়িতেও পৌঁছে গেছিল। সবকিছু কি সহজেই হয়ে গেল, আর আর কেউ টেরটাও পেল না। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ব্যারেল পিছু $170 থেকে কমে $73.63 প্রতি ব্যারেলে এসে দাঁড়িয়েছে। কিন্তু ব্যারেল পিছু তেলের দাম এতটা কমার পরেও দেশীয় কোম্পানিগুলি তেলের দাম কমাচ্ছে না। কোনো চ্যানেলেই আমার মৃত্যুর খবরটা দেখাচ্ছে না কেন? $5 করে বেড়েছে। এক মাস আগে কাঁচা তেলের দাম ব্যারেল পিছু $105। ওনারা জানেনই না যে আমি কি ভোগ করেছি। শরীর ঠান্ডা হয়ে কুকড়ে যাচ্ছিল একদম, আর এত ব্যথা। পুরো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একটু সাবধানে, হ্যাঁ? আর ওখানে রাগিনী আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। আর স্যার মলয়কে ওই বিষ মেশানো ইঞ্জেকশন দিয়েছিল। হ্যাঁ, কিন্তু মলয়কে খুন রাগিনী নিজে করেনি। ও নিজে ফোন করে বিবেককে টেলিভিশন সেন্টারে ডেকেছিল। এসবই ওর পাবলিসিটি স্টান্ট ছিল। একজন সিআইডি অফিসারের সামনে যদি এমন ঘটনা ঘটে তবে পাবলিসিটি প্রচুর হয়। স্যার যদি রাগিনী খুনি না হয় তাহলে খুনিটা কে? বিবেক, একটা কথা বলো, মলয় পড়ে যাওয়ার সময় রাগিনী কোথায় ছিল? স্যার রাগিনী ওই সেটের মধ্যে ছিলই না, ও করিডোরে দাঁড়িয়ে ছিল। কারণ তখন অ্যাম্বুলেন্সে ও পোশাকগুলো রাখছিল। কিন্তু স্যার মলয়ের হার্টটা যাতে ঠিকঠাক চলতে থাকে সেই জন্য তো ওকে ইঞ্জেকশন দিতেই হতো। তাহলে ইঞ্জেকশনটা কে দিল? বিবেক, এই ইঞ্জেকশনটা ও দিয়েছে যে রাগিনী আর মলয়কে এই প্ল্যানে সামিল করেছিল। আর সে ওই সময়ে সেটেই ছিল। হ্যাঁ দা, এবার বুঝতে পারছো খুনি কে? ইয়েস স্যার। নমস্কার। আপনারা? তানিয়া, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু এই কথাটা জিজ্ঞেস করার জন্য আপনারা এখানে ফোন করতে পারতেন। ফোনে ভবিষ্যৎ কি করে জানবো? না, সেরম কোনো কথা না। তাও না, আমি ভাবছিলাম যে যেরকম বিপদ আমরা পড়ে গেছি, তো তুমি যদি কোনো উপায় বলে দাও। আমি? হ্যাঁ, তুমি তো সবার ভবিষ্যৎ জানো, তো প্লিজ তুমি এটা একটু বলে দাও যে রাগিনী আর মলয়ের খুনিটা কে। আমি কি করে জানবো? দেখুন তানিয়া, এখন আমরা তো হেরে গেছি,
আপনাকেই কিছু একটা করতে হবে। আমি কিছু করতে পারবো না। মানে আপনার জ্যোতিষবিদ্যা ফেল? কেন কেন ফেল? কেননা এমন মনে হচ্ছে যে তোমার জ্যোতিষ সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনি তো কেমিক্যালের বিষয়ে কিছু জানেন নিশ্চয়ই। ব্যাস। কি তানিয়া দেবী, আপনি তো আমাদের মন ভেঙে দিয়েছেন। মানে হলো তানিয়া দেবী যে আপনি এই জ্যোতিষগিরি ছেড়ে কেমিক্যালের পিছনে কেন পড়লেন? ওই ওই আসলে রাগিনীরই কোম্পানিতে কাজ করা লোকেদের লিস্টের মধ্যে একটা নাম পাওয়া গেছে। পূর্বে একটু দেখাও তো একে, দেখো নামটা চেনে কিনা। এই মেয়েটাকে চেনো? কি হলো, চিন্তা কোনো সমস্যা হচ্ছে নাকি? আমরা আপনার কাজটা সহজ করে দিচ্ছি। এটা আপনারই ছবি, আর আপনি ওই কেমিক্যাল প্রস্তুতকারক কোম্পানিতে কাজ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওই কোম্পানিতে কাজ করি। মানে রাগিনী আর মলয়ের প্ল্যানে তুমিও জড়িত ছিলে? ওদের মৃত্যুর সাথে আমার কিছু সম্পর্ক নেই। ও, তার মানে মলয়ের মৃত্যুর দিন আপনি ওর বাড়িতে যাননি, তাই তো? মালার মৃত্যুর দিন না। আপনি কিন্তু তোমার মোবাইলের লোকেশন বলছে যে সেই সময় তুমি ওই এরিয়াতেই ছিলে। ছিলে কিনা? ছিলাম। খুনি যখন পালানোর চেষ্টা করে না, তখন তার একটাই শাস্তি। হ্যাঁ, আমি ওকে মেরেছি। আমি মলয়কে মেরেছি ওই বিষাক্ত ইনজেকশন দিয়ে, ওর বাড়িতেই। আর ওই বেচারা তো বুঝতেও পারেনি, কারণ তুমি ওর প্ল্যানে তো আগে থেকেই সামিল ছিলে, তাই না? হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে ওই ইনজেকশন নিলে আরো বেটার ফিল করবে। রাগিনীকে কি করে মারলে? সেই দিন ল্যাবে আমি ওর সাথেই ছিলাম, আর আমি কেমিক্যালের কন্টেনার খুলে দিয়ে ওই রুমের বাইরে চলে গিয়েছিলাম। ওই কেমিক্যালটা সঙ্গে সঙ্গে ল্যাবটাকে ঠান্ডা করে দিয়েছিল। কিন্তু ওকে খুন করলে কেন? ওই কেমিক্যালটার জন্যই। কেমিক্যালটার জন্য? ও আর আমি মিলে ওই কেমিক্যালটা বানিয়েছিলাম, কিন্তু নিজের বয়ফ্রেন্ড মলয়ের সাথে মিলে ও সব ক্রেডিট নিয়ে গেল, আমার নামও নিল না। আর বদলা নেওয়ার জন্য তুমি ওই দুজনকে খুন করলে, কিন্তু লাভটা কি হলো? এবার সারা জীবন তোমার জেলে পৌঁছতে হবে, যদি ফাঁসি না হয় তাহলেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.